শুরুতেই বলে রাখা ভালো, আজকের এই এক্সপ্লেনারটা সাধারণ কোনো ইতিহাসের পাঠ নয়, বরং বলা যেতে পারে এটা একটা ঐতিহাসিক ইনভেস্টিগেশন বা তদন্ত। বাংলার প্রথম সম্রাটের রহস্য রাজা শশাঙ্ককে ডিকোড করার চেষ্টা করব আমরা। প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে অনেক বিখ্যাত সম্রাটের নাম আমরা শুনেছি, তাই না? কিন্তু বাংলার মাটি থেকে উঠে আসা প্রথম স্বাধীন সম্রাটের গল্পটা আজও অনেকাংশে একটা রহস্য হয়ে রয়ে গেছে। একজন অনুসন্ধানী ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে চলুন আজ সেই হারানো অধ্যায়টা একটু ঘাঁটাঘাঁটি করি। কোনো রূপকথা নয়, বরং প্রাচীন যুগের কিছু হারিয়ে যাওয়া মুদ্রা আর পাথরের বুকে খোদাই করা শিলালিপির মতো একদম সলিড নীরব প্রমাণের উপর ভিত্তি করেই এই রহস্য উন্মোচনের চেষ্টা করব আমরা। তো চলুন শুরু করা যাক। সবকিছুর শুরুতে একটা খুব বেসিক কিন্তু চরম গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে। বাংলার প্রথম স্বাধীন সম্রাট আসলে কে ছিলেন? উত্তরটা হলো রাজা শশাঙ্ক। কিন্তু এখানেই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়টা লুকিয়ে আছে। এত বিশাল মাপের একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি বাংলার প্রথম স্বাধীন সম্রাট, তিনি সাধারণ মানুষের স্মৃতি থেকে প্রায় মুছে গেছেন বললেই চলে। মানে কেন এমন হলো? তাকে নিয়ে কেন খুব একটা আলোচনা শোনা যায় না আমাদের প্রতিদিনের আড্ডায় বা চর্চায়? বিষয়টা বেশ ভাবায়, তাই না? ইতিহাস তাকে কেন এভাবে ভুলে গেল, তার পেছনের কারণটা খুঁজতে গেলে আমরা আক্ষরিক অর্থেই একটা ঐতিহাসিক শূন্যস্থানের মুখোমুখি হই। দেখুন, একটা খুব পপুলার কথা আছে না, ইতিহাস লেখে বিজয়ীরা। ইতিহাস সাধারণত তারাই লিখে থাকেন, অথবা সেই সব রাজাদের কথাই ইতিহাসে বেশি জায়গা পায় যাদের দরবারে বড় বড় কবি বা লেখকরা উপস্থিত থাকতেন। মৌর্য, চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য কিংবা হর্ষবর্ধনের মতো সম্রাটদের বীরত্বগাথা কিন্তু বিশাখ দত্ত, ফাহিয়েন, হিউয়েন স্যাং বা বানভট্টের মতো মানুষেরা খুব যত্ন করে লিপিবদ্ধ করে গেছেন। কিন্তু রাজা শশাঙ্কের ক্ষেত্রে তার উত্তরাধিকার বা কীর্তি প্রচার করার জন্য সমসাময়িক কোনো স্তাবক বা সভাকবি ছিলেন না। তার হয়ে কথা বলার মতো কেউ ছিল না সে সময়। ঠিক এই কারণে আমাদের এই এক্সপ্লেনারের অনুসন্ধান পদ্ধতিটা অত্যন্ত ক্রুশিয়াল। যেহেতু তার নিজের দিক থেকে কোনো লিখিত ইতিহাস নেই, তাই আধুনিক ঐতিহাসিকদের অত্যন্ত সীমিত আর খণ্ডিত প্রমাণের উপর নির্ভর করতে হয়। আমাদের মূল সূত্রগুলো কি? এখানে সেখানে ছড়িয়ে থাকা কিছু প্রাচীন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, ভেঙে যাওয়া পাথর বা তামার শিলালিপি, আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল তার চরম রাজনৈতিক শত্রুদের লেখা বিবরণ। একটু ভেবে দেখুন, আপনার চরম শত্রু যদি আপনার বায়োগ্রাফি লেখে, সেটা কেমন হবে? এই চরম অসম্পূর্ণ এবং বায়াসড তথ্য থেকেই একজন দক্ষ গোয়েন্দার মতো শশাঙ্কের আসল রূপটি, তার প্রকৃত পরিচয়টি আমাদের খুঁজে বের করতে হয়। আমাদের হাতে আসা প্রথম সবচেয়ে বড় প্রমাণটা লুকিয়ে আছে একটা প্রাচীন শিলালিপিতে। রোহতাসগড় আর মেদিনীপুরের মতো জায়গায় পাওয়া শিলালিপির গায়ে একটা শব্দ স্পষ্ট খোদাই করা আছে, শ্রী মহাসামন্ত শশাঙ্ক দেবাস। এবার এই মহাসামন্ত উপাধিটা কিন্তু একটা বিরাট ক্লু। এটা প্রমাণ করে যে শশাঙ্ক শুরুতেই কোনো স্বাধীন সম্রাট বা বিশাল মাপের রাজা ছিলেন না। তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন একদম নিচ থেকে, একজন অধীনস্থ সামন্ত রাজা হিসেবে। সম্ভবত পরবর্তী গুপ্ত রাজাদের অধীনেই কাজ করতেন তিনি। এটা ছিল তার সেই অবিশ্বাস্য উত্থানের একদম প্রথম ধাপ। একজন সাধারণ সামন্ত থেকে সম্রাট হওয়ার এই অবিশ্বাস্য যাত্রায় তার সাম্রাজ্যের ভৌগোলিক ভিত্তিটা ঠিক কোথায় গড়ে উঠেছিল সেটা জানাও খুব জরুরি। রাজা শশাঙ্ক নিজের ক্ষমতার কেন্দ্রবিন্দু স্থাপন করেছিলেন কর্ণসুবর্ণ নামক একটা জায়গায়। বর্তমান মুর্শিদাবাদের বহরমপুর থেকে কয়েক মাইল দূরে রাঙামাটি গ্রামেই ছিল এই ঐতিহাসিক রাজধানীর অবস্থান। হ্যাঁ, ঠিক শুনেছেন, বাংলার বুকেই। আর ঠিক এখান থেকেই তিনি তার সেই অসামান্য রাজনৈতিক যাত্রাটা শুরু করেছিলেন, যা পুরো ভারতের মানচিত্রকে নাড়ি দিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, একজন সাধারণ সামন্ত রাজা হঠাৎ করে সম্রাট হলেন কিভাবে? ম্যাজিক তো আর হয়নি। এর উত্তর লুকিয়ে আছে সেই সময়কার রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে। ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতের রীতিমতো একটা বিশাল ক্ষমতার শূন্যস্থান তৈরি হয়। একদিকে কলচুরি রাজাদের হাতে গুপ্ত সাম্রাজ্যের চূড়ান্ত পতন, অন্যদিকে তিব্বতের প্রবল হামলা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিচ্ছে, আর তার সাথে দাক্ষিণাত্য থেকে চালুক্যদের বিস্তার। সব মিলিয়ে অবস্থা ছিল চরম নৈরাজ্যকর, একটা পারফেক্ট স্টর্ম। আর ইতিহাসের নিয়মই হল, এই ধরনের বিশৃঙ্খলায় কোনো একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য অসীম ক্ষমতার পথ প্রশস্ত করে দেয়। শশাঙ্কের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। চারপাশের এই চরম বিশৃঙ্খলার মাঝেই শশাঙ্কের অসাধারণ দূরদৃষ্টির প্রমাণ পাওয়া যায়। তার নীতিটি যেন ঠিক এই রকম ছিল, আমি হব অদ্বিতীয়, আমি হব স্বাধীন, স্বদেশে স্থাপন করব স্বরাজ। যখন চারপাশের বিদেশিদের হানায় বাংলা প্রায় ছারখার হতে বসেছিল, তখন তিনি আর ক্ষুদ্র সামন্ত রাজার মুকুট নিয়ে সন্তুষ্ট থাকলেন না। তিনি স্বাধীন হওয়ার এক সাহসী সিদ্ধান্ত নিলেন। তার এই মানসিক দৃঢ়তা, এই ভিশন সমগ্র বঙ্গদেশের আত্মাকে যেন নতুন করে জাগিয়ে তুলেছিল। ভাবা যায়, সামান্য একজন সামন্ত রাজা থেকে তিনি উত্তর পূর্ব ভারতের এক বিশাল স্বাধীন সাম্রাজ্যের অধিপতি হয়ে ওঠেন, যার সীমানা একেবারে উড়িষ্যা পর্যন্ত পৌঁছেছিল। তবে এই স্বাধীনতা টিকিয়ে রাখা মোটেও সহজ ছিল না।
সেই সময়ের ভূরাজনৈতিক পরিস্থিতি ছিল আক্ষরিক অর্থেই একটা ভয়ঙ্কর দাবা খেলার মতো। শশাঙ্কের সাম্রাজ্য প্রায় সব দিক থেকেই শত্রুদের দ্বারা ঘেরা ছিল। একটু ম্যাপটা যদি কল্পনা করি, উত্তর পশ্চিমে থানেশ্বরের শক্তিশালী রাজা প্রভাকর বর্ধন এবং কনৌজের মৌখরী বংশীয় রাজা গ্রহবর্মন, আর পূর্ব দিকে কামরূপের রাজা ভাস্কর বর্মন। এরা সবাই তার শত্রু, সবাই তাকে আক্রমণ করার জন্য একেবারে মুখিয়ে ছিল। এই পুরো ইকুয়েশনে একমাত্র মালবের রাজা দেবগুপ্ত ছিলেন তার সম্ভাব্য মিত্র। আমাদের পাওয়া শিলালিপি আর শত্রুপক্ষের টেক্সটগুলো এই ভয়াবহ ছবিটাই তুলে ধরে যে শশাঙ্ক কতটা বিপজ্জনক আর খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিলেন। ঠিক এই জায়গাটায় একজন অনুসন্ধানী ঐতিহাসিকের চোখ দিয়ে দেখলে শশাঙ্কের সামরিক বুদ্ধিমত্তা বা মিলিটারি জিনিয়াসনেস একেবারে স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানতেন শত্রুরা যদি একবার একত্রিত হয়ে যায় তাহলে পতন নিশ্চিত। তাই তিনি আগামাঘাত হানার কৌশল বা প্রিএমটিভ স্ট্রাইকের পথ বেছে নিলেন। তিনি মালবের দেবগুপ্তের সাথে শক্ত মৈত্রী স্থাপন করে চিরশত্রু মৌখরীদের কনৌজ আক্রমণ করার সিদ্ধান্ত নেন। আধুনিক যুদ্ধনীতিতেও একটা কথা বলা হয়, টু ফ্রন্ট ওয়ার বা দুই দিকের যুদ্ধ সবসময় এড়াতে হবে, আর শত্রুকে তার নিজের রাজ্যেই আক্রমণ করা উচিত। শশাঙ্ক ঠিক এই মাস্টার প্ল্যানটাই কাজে লাগিয়েছিলেন। এই সামরিক চালগুলো খুব দ্রুত উত্তর ভারতের বুকে এক মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাগুলো পরপর এত দ্রুত আর এত রক্তক্ষয়ীভাবে ঘটছিল যে ভাবলে গায়ে কাটা দেয়। প্রথমে দেবগুপ্ত কনৌজ আক্রমণ করে গ্রহবর্মনকে হত্যা করলেন আর থানেশ্বরের রাজকন্যা রাজ্যশ্রীকে বন্দী করে ফেললেন। এই খবর পেয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে থানেশ্বরের নতুন রাজা রাজ্যবর্ধন ছুটে এসে দেবগুপ্তকে সরাসরি হত্যা করলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন কোনো সাসপেন্স থ্রিলারের ক্লাইম্যাক্সের মতো শশাঙ্ক তার বিশাল বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। এক ভয়াবহ যুদ্ধে রাজ্যবর্ধনকে পরাজিত ও হত্যা করেন তিনি। এই পর্যায়ক্রমিক হত্যাকাণ্ডগুলো পরিষ্কার বুঝিয়ে দেয় সেকালের সামরিক রাজনীতি কতটা নির্মম আর নিষ্ঠুর ছিল। রাজ্যবর্ধনের মৃত্যুর পর থানেশ্বরের সিংহাসনে বসেন হর্ষবর্ধন, আর তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে প্রতিশোধ নিতে কনৌজের দিকে অগ্রসর হন। এই পয়েন্টে এসে শশাঙ্ক এমন একটা সিদ্ধান্ত নিলেন যা আজও অনেক সামরিক বিশেষজ্ঞকে অবাক করে। তিনি হর্ষবর্ধনের ওই বিশাল বাহিনীর সাথে মুখোমুখি একটা আত্মঘাতী যুদ্ধে না গিয়ে অত্যন্ত বুদ্ধিমানের মতো কৌশলগত পশ্চাৎপসরণ বা ট্যাকটিক্যাল রিট্রিট করেন। সামরিক দৃষ্টিকোণ থেকে এটা ছিল একটা পিওর মাস্টার স্ট্রোক, কারণ এর ফলে তিনি তার নিজের কোনো ভূখণ্ড বা স্বাধীনতা না হারিয়েই তার পুরো বাহিনীকে একদম সুরক্ষিতভাবে বাংলায় ফিরিয়ে আনতে পেরেছিলেন। হর্ষবর্ধন বা কামরূপের রাজা কেউই শশাঙ্কের সেই স্বাধীনতা এক চুলো ক্ষুণ্ণ করতে পারেননি। এবার আসি ইনভেস্টিগেশনের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, ইতিহাসের সাক্ষীদের জেরা করা। আগেই বলেছিলাম শশাঙ্কের ইতিহাস মূলত তার শত্রুরাই লিখেছে। হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট আর চীনা পরিব্রাজক হিউয়েনসাং তাদের বর্ণনায় শশাঙ্ককে একজন চরম বিশ্বাসঘাতক, খুনি এবং বৌদ্ধবিদ্বেষী অত্যাচারী হিসেবে চিত্রিত করেছেন। কিন্তু আমরা যদি আবেগের বশে না গিয়ে একজন নিরপেক্ষ ঐতিহাসিকের মতো বাস্তব সত্যটা বিশ্লেষণ করি, তাহলে ছবিটা অন্যরকম দাঁড়ায়। রাজ্যবর্ধনের হত্যা ছিল সেকালের যুদ্ধকালীন অত্যন্ত স্বাভাবিক একটা পলিটিক্স, আর বৌদ্ধদের ওপর নির্যাতনের যে অভিযোগটা বারবার করা হয়, ঐতিহাসিকদের মতে তার পেছনের কারণটা কিন্তু আদৌ ধর্মীয় বিদ্বেষ ছিল না। গৌড়ের কিছু বৌদ্ধ নেতা সে সময় দেশের প্রধান শত্রু হর্ষবর্ধনের সাথে রাজনৈতিকভাবে হাত মিলিয়েছিল, আর ঠিক সেই কারণেই তারা রোষানলে পড়েছিল। অর্থাৎ এখানে সম্পূর্ণ রাজনৈতিক একটা দমননীতিকে খুব চতুরভাবে ধর্মীয় বিদ্বেষের মোড়কে সাজানো হয়েছে। শিলালিপি, মুদ্রা আর অন্যান্য ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে এটা একদম কনফার্ম যে শশাঙ্ক তার চারিপাশের এত শত্রুদের বিরুদ্ধে রীতিমতো সগৌরবে নিজের রাজত্ব টিকিয়ে রেখেছিলেন। কিন্তু কালের অমোঘ নিয়মেই এই অপ্রতিদ্বন্দ্বী সম্রাটের জীবনের অবসান ঘটে। ঐতিহাসিকদের অনুমান এবং প্রাপ্ত লিপিগুলোর গভীর বিশ্লেষণ অনুযায়ী ৬৩৭ খ্রিস্টাব্দের কিছু আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এখানে গল্পের মোড় ঘোরে। তার মৃত্যুর সাথে সাথেই বাংলার এই ঐক্যবদ্ধ শক্তিশালী স্বাধীন সত্তা এক চরম ঝুঁকির মুখে এসে দাঁড়ায়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে শুরু হয় এক চূড়ান্ত ট্র্যাজেডি। তার অবর্তমানে তার পুত্র মানব সিংহাসনে বসেন বটে, কিন্তু তিনি তার পিতার মতো দূরদর্শী বা যোগ্য শাসক ছিলেন না। ইতিহাসের পাতা আর প্রাপ্তলিপি থেকে জানা যায় মানব এই বিশাল সাম্রাজ্য মাত্র ৮ মাস এবং ৫ দিন টিকিয়ে রাখতে পেরেছিলেন। ভাবা যায়, উপযুক্ত নেতৃত্ব আর সেই আগ্রাসী মনোভাবের অভাবে এত কষ্টে গড়া বাংলার প্রথম স্বাধীন সাম্রাজ্য খুব দ্রুত হর্ষবর্ধন এবং ভাস্কর বর্মনের যৌথ আক্রমণের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজকের এই বিশ্লেষণমূলক যাত্রার একেবারে শেষে এসে একটা খুব গভীর প্রশ্ন বারবার মাথায় ঘোরে। একটু ভাবুন তো, যদি রাজা শশাঙ্কের ইতিহাস তার শত্রুরা না লিখত, যদি তার নিজের কোনো সভাকবি থাকত, তবে আজ আমরা শশাঙ্ককে কিভাবে মনে রাখতাম?
মাটির তলা থেকে পাওয়া ওই প্রাচীন মুদ্রা আর খণ্ডিত শিলালিপির নীরব সত্যগুলো কিন্তু একটাই কথা প্রমাণ করে যে তিনি কেবল একজন নিছক সামন্ত ছিলেন না, বরং ছিলেন এক অসামান্য দূরদর্শী রাজনীতিজ্ঞ এবং বাংলার প্রথম স্বাধীন সম্রাট। ইতিহাস হয়তো তাকে কোনোদিন তার সেই প্রাপ্য সম্মান দেয়নি, কিন্তু এই নীরব প্রমাণগুলোর অনুসন্ধান সেই বিস্তৃত গৌরব পুনরুদ্ধারে আমাদের সাহায্য করে। এই প্রশ্নগুলোই মনের মধ্যে অনুরণিত হতে থাক। আজকের এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি। নতুন কোনো ঐতিহাসিক রহস্য বা বিষয় নিয়ে বিশ্লেষণ হবে আগামীতে। ভালো থাকবেন।